হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। নাও, আজকে আমি সত্যিকারে ভেবে এসছি চন্দীপকে বেশ ভালো মতো একটু রোস্ট করব। ইচ্ছে হচ্ছে। কেন বলো তো? কারণ এখন সময়, তাহলে ছাড়বো কেন? হ্যাঁ, দেখ কেমন লাগে। সবই নিজে খাবি। নিজে মানে গাছেরটাও খাবো, তলারটাও কুড়োবো। মানে আমি নামও নেবো, ফেমও নেবো, টাকাও নেবো, পয়সাও নেবো, সব আমি নেবো। কিন্তু আমি আমার কোনো বদনাম নেব না গায়ে। তাই না? নেই। তাহলে দেখ কেমন লাগে। দিদির আ নিজের দিদির, নট পাতানো দিদির। ওই দালাল পতিতার কথা আমি বলছি না। নিজের দিদির যতই রক্তের সম্পর্ক আ তোর বাবা অস্বীকার করুক না কেন, বাজে বলুক না কেন, রক্তের সম্পর্ককে অস্বীকার করেছিল না? আজকে কাকে অস্বীকার করা বলে বা কাকে ইগনোর করা বলে বা কাকে ঘৃণা বলে, এটা আমরা YouTube এ বসে, বসে দেখছি। নিজের মেয়ের ছেলের পৈতে। হলো? যেতে পারল? পারবে না তো। বলে না, ভগবান কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করে। তুমি যেরকম দেখাবে তোমার ছেলেমেয়েকে, তুমি সেরকম দেখবে। একটা সময় তুমি করেছিলে, ভেবেছিলে আম এটা তোমার কাছে সঠিক ছিল, অন্যায় ছিল না। মানে আমি টন্দীপের বাবা-মার কথা বলছি। কিন্তু তখন ভাবেনি তারা ভবিষ্যৎটা কী হতে চলেছে। মেয়ে তো মরে যায়নি, মেয়ে কিন্তু বেঁচে ছিল। মেয়ে বেঁচে ছিল, নিজের মতো করে বড় হয়েছিল এবং কিছু সহৃদয় মানুষের সঙ্গ পেয়েছিল, যারা কিনা এদেরই রক্তের সম্পর্কের। দাঁড়িয়ে গেছিল নিজের ভাগ্যের গুণে। তারপরে ক্রমশ উন্নতি, উন্নতি। যে মেয়েটা পিছনে সেভাবে তাকাতে হয়নি। কিন্তু তাকাতে হয়েছিল তার নিজের বাবা-মার জন্য। বাবা-মা, ভাই তাকে চেষ্টা করেছিল ক্রমশ নিচে থেকে পাঁকের মধ্যে ঢুকিয়ে দিতে। কিন্তু রাখে হরি মারে কে? কে কাকে মারবে? যে ভাইকে দিক নির্দেশ করেছিল না? কিন্তু সেই ভাই একসময় যখন দিকটা নিজেই চিনতে শিখল, তখন দিদিকে বলল, "তুমি কে? আমিই সর্বে সর্বা।" হতে পারে দিদি কিছু লভ্যাংশ বেশি খেয়েছিল। হতে পারে দিদি হয়তো ভাইকে তার সেইরকমভাবে পারিশ্রমিকটা বোঝায়নি। কারণ যেটা কথা সেটাই কাজ, যেরকম কনট্যাক্ট সেরকম হবে। সেইটা বসে শান্তভাবে মিউচুয়ালি করা যেতে পারত। কিন্তু সেটা হলো অন্যভাবে। নানানভাবে, নানানভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কন্ট্রোভার্সি করে। অ্যাকচুয়ালি এখানে সেই কন্ট্রোভার্সি যেটা কিনা তখন হয়েছিল, এখনো হচ্ছে। মানে এরা লাইফটাকে YouTube এর মধ্যেই বাঁচতে ভালোবাসে। যাই হোক, তখনকার পরিস্থিতি যাই থাক, পরে সেটা হয়তোবা একসময় মিটে গেলেও যেতে পারত এদের নিজের বাবা-মার জন্য। কিন্তু বাবা-মা কখনোই চায়নি। কারণ তারা কোনোদিন মেয়েকে মেনেই তো নেয়নি। মাঝখানে যেটা মেনে নিয়েছিল সেটা শুধুমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে। কারণ তাদের ছেলে সেইভাবে কোনো যোগ্য সন্তান ছিলই তো না। কারণ তার পেটে কোনো শিক্ষা ছিল না। কি ছিল? ছিল শুধুমাত্র খাটার মতো কিছু ক্ষমতা। কিন্তু কে বলবে তার মনের ইচ্ছা তো নেই খাটার, তার তো ফোকটে খাওয়ার ইচ্ছা। দিদি বুঝলো যখন ভাইয়ের বিয়ে হলো। না, এবার তার যখন একটা সংসার হচ্ছে, সংসার যখন বড় হবে মানে ভবিষ্যৎ পরিকল্পনা, তাহলে ভাইয়ের একটা ব্যবস্থা করে দিই। কারণ দিদি তখন একটা স্টেবল জায়গায়। সেই বলে না, লোকের ভালো করো না, মন্দ করো। কারণ ভালো করলে তোমার ভালো কেউ দেখবে না। উল্টে তোমার ভালোর মধ্যেই খারাপ খুঁজে বার করবে। সেটাই হয়েছিল, সেটার পরিস্থিতির শিকার এরা সবাই হয়েছিল এবং বেশি ভুগেছিল বোধহয় মেয়েটি অর্থাৎ সৌমালি। তারপরেও পরের সমস্ত ঘটনাই আমাদের জানা। বললে তো ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা হয়ে যাবে। কাজেই ওই পুরনো কাসুন্দি আর আমি ঘাঁটব না। কিন্তু এরা পারত ঠিক করে নিতে। যখন কিনা সন্দীপের দিদামা মারা গেল। পারত, এর মাই পারত যে, "আয় সবকিছু ভুলে আমার বুকে আয়।" টানেনি। কারণ সেই মা হবার যোগ্যতাই নেই। পারেনি ভাই বোনকে পাশে বসিয়ে সবকিছু মীমাংসা করে দিতে। পারেনি। কারণ সেখানে গিয়ে ব্লগিং দেখায়নি। ক্যামেরায় দেখায়নি নিজের মেয়েকে। কিন্তু তারই মধ্যে আমরা কোনো এক জায়গায়, সামান্য একটা ছোট জায়গায় আমরা তাকে দেখতে পেয়েছি। কি উৎসুক ভরে সে তাকিয়েছিল। কারণ তাকে তার মা-বাবা যেভাবে নেগলেক্ট করেছিল তার অভিমানটা কিন্তু অনেক বেশি ছিল। সেটা ক্রমশ বাড়তে, বাড়তে এমন একটা জায়গায় পৌঁছলো যখন কিনা এরা কত নিকৃষ্ট মানের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ঘরে স্থান দিল। যে কিনা দিনে রাতে সৌমালিকে ধুইয়ে যাচ্ছিল। আর তারই নিজের রক্তের সম্পর্কের বাবা, মা, ভাই সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ঘরে বসিয়ে, মেয়ের আসনে বসিয়ে আ ২ বেলা ৩ বেলা আ জামাই আদরে খাইয়ে যাচ্ছিল। কোনো মেয়ে সহ্য করতে পারে? মেয়েদেরই ছেলে-মেয়েদেরই তো থাকে তার বাবা-মার উপর সবথেকে বেশি জোর, সবথেকে বেশি অধিকার। আর সেটা যখন তারা বঞ্চিত হয় তখন তাদের মনে জন্মে অভিমান। আর সেই মেয়ে যখন বিবাহিত মেয়ে, সে একটা অন্যের সংসারে বাস করে। তার স্বামী, তার শ্বশুরবাড়ি। তার শ্বশুরবাড়ির কাছে তার বাবা-মা, তার বাপের বাড়ির প্রতি কি ইমেজ তৈরি হয়? একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে বাস করে তখন তার বাপের বাড়ির ইমেজটা যদি ভালো না হয়,
তাহলে তাকে কি পরিস্থিতিতে পৌঁছতে হয়, যারা এরকম পরিস্থিতিতে কোনো সময় থেকে থাকবেন তারা জানবেন। আমার মনে হয় কিন্তু সেখানে সৌমালির হাসব্যান্ড অনেক বেশি, আমরা যতটা দেখতে পারি, ফ্রেন্ডলি এবং আহ ওর সাংঘাতিক খেয়াল রাখে এবং মনে হয় না এই ব্যাপারগুলোতে বেশি মাথা ঘামায়। কারণ আহ সৌমালির হাসব্যান্ড তার শ্বশুরবাড়িকে খুব ভালো করে চেনে। সেইটাই হয়েছে সৌমালির একটা খুব বড় প্লাস পয়েন্ট। আর আজকে সেই সৌমালির ছেলের পৈতে, যেখানে কিনা তার বাপের বাড়ির লোক নিমন্ত্রিত নয়, আমন্ত্রিত নয়। কারণ তারাই তাকে একসময় বিতাড়িত করে ফেলেছে। তাদের বাড়ি থেকে, তাদের সম্পর্ক থেকে, সব জায়গা থেকে মেয়েকে দূর করে তাড়িয়ে দিয়েছে। এমনকি লাস্টলি যেটা ওর বাবা করল, ওই পতিতার কথায় অন ক্যামেরা এসে বলল নিজের রক্ত আহ বিদ্রোহ করেছে, এরকম একটা কিছু ডায়ালগ দিয়েছিল। রক্তের সম্পর্কই নিজের রইল না। সে কিনা মাটিতে তাদের নামিয়ে দিয়েছে। এমন কথা বলেছে। তাহলে কোন মেয়ে তার বাবা-মাকে অ্যাকসেপ্ট করবে বা ভুলে যাবে এই অপমানগুলো, বলতে পারো তোমরা? আমিও যদি এই জায়গায় থাকতাম, আমিও একই ডিসিশন নিতাম। কারণ বাবা-মা একটা বড় অভিমানের মতো। একটা বড় নিজের মানে শান্তির জায়গা, শান্তির স্থল, যেখানে গেলে ছেলেমেয়েরা শান্তি পায়। আর সেখানে গিয়ে যদি আমি সেই জায়গাটা যদি আমার অশান্তির কারণ হয়ে ওঠে, তাহলে আমি সেই জায়গায় তো যাব না। তারাই আমায় ত্যাগ করেছে। আমি কখনোই তাদের আপন করতে পারিনি। তারাও আমায় আপন করতে পারেনি। আজ মেয়ের ঘরের ছেলের উপনয়ন, পৈতে, যেখানে কিনা তার নিজের মায়ের, বাবা-মার, মামার কোনো স্থান নেই। পারত কিন্তু এরা, যখন কিনা ঈশানুর জন্মদিন গেছিল, নিজের দিদিকে ডেকে সমস্ত কিছু ভুলে যেতে। করেনি কিন্তু এরা। একটা সেখানেও মিথ্যার স্থান নিল। ফোনে বলেছিলাম যে ফোন নাম্বারটা কিন্তু অনেক দিন ধরেই চালু নেই। মিথ্যা ধরা পড়ে গেছিল। ভেবেছিল বলছি এই মিথ্যা কোনোদিন বেরোবে না। একেবারে মিথ্যাবাদী ফ্যামিলি। ২ নম্বরই চিটিংবাজ, মিথ্যাবাদী ফ্যামিলি এরা। তার জন্য সবসময়ই সব জায়গা থেকে এরা বঞ্চিত হয়। আজকে এই পৈতের খবর পেয়ে এরা বিভিন্ন আত্মীয়ের জন্য ঘুরে, ঘুরে মরছে এবং সম্ভবত আ নিজেদের মানে মনের থেকেও অস্থিরতা থেকে দূরে, দূরে ভাগছে। আর সর্বোপরি দেখাতে চাইছে, দেখো আমাদেরও আত্মীয় আছে, আমাদেরও আত্মীয়তার জোর আছে। আজকে রণদীপের মার কান্না আসছে তার মাসিকে দেখে। অথচ তার মাকে দেখে যে মেয়ে এখনো বেঁচে রয়েছে, নিজের মেয়ে, তার জন্য তার বুক ফাটেও না, মুখও ফোটে না। কখনো মনে হয় না নিজের মেয়েকে আমি সব ভুলে নিজের করে নিই। সেই কিনা ওই পতিতার গলায় গলা জড়িয়ে বসে থাকে। একে কে ক্ষমা করবে? একে স্বয়ং ভগবানও ক্ষমা করবে না। যে নিজের রক্তকে মেনে নিতে পারে না, মেয়ে বলে নেগলেক্ট করে, ঘৃণা করে, সে কিনা মা। সমাদরে আ উচ্চাসনে বসে রয়েছে। সবাই তাকে প্রণাম করে, সম্মান করে। হ্যাঁ, মা হিসেবে সম্মানের যোগ্য। কিন্তু মা হিসেবে তিনি কি মার কর্তব্য পালন করেছেন? আর এই টন্দিপ অসম্ভব ধূর্ত শয়তান টাইপের ছেলে। যে কিনা জানে তার বাবা-মা কি পরিস্থিতিতে রয়েছে। মার থেকেও বাবা হয়তো অনেক বেশি মনোকষ্টে ভোগে। কিন্তু এই ছেলে সেটা পাত্তাও দেয় না। শুধু নিজেকে চেনে, শুধু নিজেকে। ছেলের সম্বন্ধেও কোনো খেয়াল রাখে না। ওকে তো দেখলে বোঝা যায়। শুধু অন ক্যামেরা ছেলেকে দেখায়। না হলে ওই যে আজকে যে বাড়িতে গেল বর্ধমানের কাকা-কাকিমার বাড়ি বলছে, এরা খুঁজে, খুঁজে সব ভিউয়ার্সদের বাড়ি খুঁজে বেড়ায়। এরা এদের রক্তের সম্পর্কের নয়। আনতেই হবে। কত রক্তের সম্পর্কে বার করবে? একটা, একটা তো দেখিয়ে দিয়েছে। রেশিও সমান। বাবার একজন, মার একজন হয়ে গেল। আচ্ছা, আরেকজনকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তাকে আবার কদিন পরে নিয়ে আসবে। মানে এরকম একটা ব্যাপার। কোন মামার ছেলেকে। মানে আরেকটু গাঢ় দেখাবার জন্য সম্পর্কটা। তা যে বাড়িতে গেছে আজকে, সেই ভিউয়ার্সদের বাড়িতে তারা কি সুন্দর করে কিষাণুকে বসিয়ে গল্প বলে খাওয়াচ্ছে। এটা কিন্তু আমরা যাদেরই বাড়িতে বাচ্চা-কাচ্চা আছে আমরা সবাই জানি যে বাচ্চাদের গল্প বলে খাওয়ালে তারা ভালো করে খায়, কথা শোনে। আর এরা কিনা মোবাইল দিয়ে বসিয়ে রাখে। কারণ এদের গল্প বলার তো কোনো অভ্যাসই নেই। তার ঠাকুমাকেই দেখো না, কোনোদিন গল্প বলে কোনোদিন খাইয়েছে? হাতে একটা মোবাইল দিয়ে দেয়, নয় বাচ্চাটা দৌড়ায়, পেছনে দৌড়ায়। তার মানে ঠাকুমার কোনো গুণই নেই। তাহলে এই ছেলে কিভাবে মানুষ হবে এদের কাছে? ওই ছেলেকে যেমন মানুষ করেছে টনদীপকে, সেরকমই মানুষ হবে ওই কিষাণু। সবাই বুঝতে পারছে, সবাই জানতে পারছে। কিন্তু কেউ স্বীকার করতে চাইছে না। যাকগে, সেটার জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই। যার কেউ নেই তার ভগবান আছে। আমি মনে করি ভগবান নিশ্চয়ই কোনো একটা সুবিচার করবেন এবং আমরা একটা সঠিক ডিসিশন দেখতে পাবো। কে ভালো, কে খারাপ, কার ফলে যাচ্ছে, কার বিপক্ষে যাচ্ছে, সমস্ত জিনিসটা একদিন আমাদের সামনে আসবে এবং ভিউয়ার্সরাও মনে হয় ধীরে, ধীরে বুঝতে পারছে। আগের যে ক্রেজটা ছিল ভালো, 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 সেটা কিন্তু ক্রমশ কমে আসছে। স্বীকার করো আর না করো। সেই জিনিসটা কিন্তু নেই। সেই অন্ধ বিশ্বাসটা কিন্তু এখন অত নেই। এরা বেশি, বেশি করে লোকের সামনে যাওয়ার চেষ্টা করছে। আগে যেটা ছিল অন্য লোকেরা এসে, এসে উপস্থিত হতো বা বেশি, বেশি আ রিঅ্যাক্ট করত, সেটা কিন্তু এখন হচ্ছে না। যাই হোক, একটা তো কিছু হবে।
তাই ভাবি ধৈর্য ধরলে অনেক কিছুই সামনে চলে আসে। অপমান শুধু এরাই করে যাবে। প্রতিদান এরা অপমান পাবে না তা তো হতে পারে না। নিজের ছেলের একটা জন্মদিন গেল, তুই নিজের দিদিকে বললি না। আজকে দেখ, সেই ভেবেছিল দিদির আর কি এখন অনুষ্ঠান আছে, পৈতে। বলল? বলল না। তার একটি মাত্র মামা, জায়গা নেই তার সেখানে। আর সেখানে বলা হচ্ছে ওই দালাল পতিতা বলছে যে মামা ভিক্ষা না দিলে তার হবে কি করে পৈতে। আর সে নাকি এতদিন ধরে যা রোজগার করেছে সমস্তই সৌমালি নিয়ে নিয়েছে, ওটাই হলো মামার ভিক্ষার দান। আরে ভিক্ষার দানে তো টনদীপ পড়ে রয়েছে। যে পয়সায় বাড়ি তুলছে, যে পয়সায় রোজ মুখে ভাত উঠছে, হ্যাঁ, চাষের থেকে আসে। সেই চাল কতটা আসে আমরা জানি। তাতে কিন্তু এই শখ আহ্লাদ, এই ফুটানি, এই গাড়ি করে অমুক যাওয়া, গাড়ির তেল এগুলো আসে না। ওগুলো ইউটিউবের পয়সা থেকেই আসে। আর ইউটিউবটা কোথা থেকে এসছে সবাই জানে। বুঝেছিস? ওইসব গাল গল্প করতে আসিস না। কার কে ভিক্ষা কে কাকে দিয়েছে আমরা সবাই জানি। তোর কাছ থেকে শুনতে আসব না। তুই তো নিজেই ভিক্ষা নিয়ে বসে আছিস। তুই আবার লোককে কি ভিক্ষা দিবি বা কে কি ভিক্ষা দিয়েছে, কাকে দিয়েছে এই বৃত্তান্ত করতে বসিস। কারোর ফ্যামিলিতে নাক গলানো কোনো দালালের কি উচিত কাজ নাকি? তোর ফ্যামিলিও না, তোর ম্যাটারও না। তুই ওখানে ঢুকিস কেন? কন্ট্রোভার্সি করতে বসেছিস, কন্ট্রোভার্সি কর। ফ্যামিলি ম্যাটারে ঢুকে পড়া। এগুলো তো একদমই ঠিক জিনিস না। যাই হোক, ভগবান তার সঠিক ডিসিশন ঠিক নেবেন। সেইটা দেখার জন্যই আমরা বসে থাকবো। আমার আমার সঙ্গে আমার ভিউয়ার্সরাও বসে থাকবে। তাহলে দেখো পরবর্তীকালে কি হয়, কি হবে। আমিও বসে আছি, তোমরাও বসে থেকো এবং সেই দেখার জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য টাটা। আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন ভিডিওর সাথে। হ্যাঁ, টিনাকে নিয়ে আজকে ভিডিও করা আমার হয়নি। আমি করব। আগামীকাল সম্ভবত করব। ওর ভিডিওটা খুবই ভালো লেগেছে। অনেক কিছু বলার আছে। নেক্সট ভিডিওতে আসবে। আমি টিনার সম্বন্ধেই বলব। এখনকার জন্য টাটা, বাই।